দর্শক মনে পড়ে এটা খবর হয়েছিল, অনেক মিডিয়া এই খবরটা করেছিল। ফলতার ঘটনা, একজন ইঞ্জিনিয়ার যিনি গার্ডেনিং, নার্সারি এইসব নিয়ে থাকেন, তো তাকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল। এবং শুধু উনি একা না, ওনার ওয়াইফকে পর্যন্ত মানে আক্রমণ করা হয়েছিল। হয়তো আপনাদের মনে থাকবে, ওনার ওয়াইফ একজন শিক্ষিকা, এমন মারাত্মকভাবে জখম হয়ে গেছিলেন। সেই সময় খবর হয়েছিল মিডিয়াতে। তো এখন খবরটা আবারও হচ্ছে, বা মানুষ এখন এটাকে নিয়ে প্রশ্ন তুলছেন দুটো কারণে। একটা হচ্ছে যে নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তিনি সব ফাইল খুলছেন, যেসব অভিযোগ হয়েছিল, যার সঠিক বিচার হয়নি, সেই ফাইল খুলছেন। আরেকটা কারণে চর্চা হচ্ছে ফলতা, জাহাঙ্গীর খানের এলাকা। আমি দর্শক একটু যোগাযোগ করার চেষ্টা করছি যিনি আক্রান্ত হয়েছিলেন বা যার ওয়াইফ আক্রান্ত হয়েছিলেন। আমি তার সঙ্গে ডিরেক্টলি কথা বলবো যে বিচারটা ওনারা পেয়েছেন কিনা। কারণ রাস্তাতে ফেলে যেভাবে মারধর, আমি তো এটাকে পুরো দেখাতে পারছি না, ব্লার করে দিয়েছি, ঝাপসা করে দিয়েছি। খুবই সেনসিটিভ ভিডিও। আমি দর্শক অনলাইনে নেওয়ার চেষ্টা করছি যে তারা বিচার পেয়েছেন কিনা বা কেনই বা এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, আমি পেয়েছি। কুন্তল মজুমদার, দেখতে পাচ্ছেন, একজন ইঞ্জিনিয়ার, তাকে আমি অনলাইনে পেয়েছি। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আপনি যে শিকার হয়েছেন, আপনার ওয়াইফ পর্যন্ত যে আক্রমণের শিকার হয়েছিলেন, আমি জানি না এখন কেমন উনি আছেন। এখন তো পালাবদল ঘটেছে, পরিবর্তন হয়েছে। আমাকে বলুন তো, আপনি কি বিচার পেয়েছেন? ঘটনা তো ঘটে 2022 সালের মার্চ মাসে। সেই বিচার আমরা এখনো পাইনি। দোষীরা সারাদিন আমাদের চোখের সামনে থেকে ঘুরে যাচ্ছে। শুধু তাই নয়, ঘুরে যাওয়া তো আলাদা ব্যাপার। আমাদের আমাদের এমনভাবে তাকায় আমাদের দিকে, আমাদের বিভিন্নভাবে এখনো থ্রেট করা হয় যে গ্রামে থাকতে হলে শান্তিতে থাকবে, আমাদের পতাকার তলায় থাকবে, নইলে তোমাদের ব্যবস্থা হবে। ইভেন লাস্ট 2024 সালে যে লোকসভার ভোট হয়, সেই সময় আমরা যখন ভোট দিতে যাই, তখন আমাদের বলা হয় যে এইবারে এদের আবার মেয়াদা হবে। আর এই বছর যে ভোট হয়, যেটা আমাদের লাস্ট এই বিধানসভা ভোট হলো, সেই বিধানসভার ভোটের কয়েকদিন আগে আমাকে পার্টি অফিসে আবার তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বলা হয় যদি টিএমসি করো তো ভালো, না করলে ভোটের রেজাল্টের পর তোমার ব্যবস্থা হবে, তোমার গ্রাম ছাড়তে হবে, তোমার ব্যবসা তুলে দেওয়া হবে এবং বাড়ি ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে এবং বিভিন্ন মিথ্যা কেসে আমাকে জড়িয়ে দেওয়া হবে। আর এর আগের যে ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, আমাকে আপনারা দেখেছেন রাস্তায় বাঁশ দিয়ে, মানে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা, ওখান থেকে মৃতপ্রায় অবস্থায় টেনে নিয়ে গিয়ে পার্টি অফিসে মারধর করা, আমার স্ত্রীকে মেরে হাড়ের সার্ভাইকাল স্পাইনের হাড়ে ফ্র্যাকচার পর্যন্ত আসে আমার স্ত্রী। সেইখানে তাদের এগেনস্টে কেসের জায়গায় আমার এগেনস্টে কেস দিয়ে দেওয়া হয় এবং অ্যালিগেশনগুলো আমার এগেনস্টে মিথ্যা অ্যালিগেশন, কি 345, 323, 325, 506, 34 আইপিসির এইসব ধারায় আমার নামে এখন কেস চলছে। আমি মার খেলাম, আমার স্ত্রী মার খেলো, আমরা বাড়ি ছাড়া প্রায় 2.5 মাস। তারপরে আমাদের নামে এইসব মিথ্যা মামলা আজকের দিনে চলছে। আর যারা আমার সঙ্গে এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত, তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমি একটু ঘটনাটা রিকল করতে চাইছি যে ওই দিনের ঘটনাটা একটু বলুন তো, কি হয়েছিল বিষয়টা, এবং আপনার ওয়াইফকে মানে কীভাবে আক্রমণ করা হলো। আমাকে একটু ঘটনা ছোট্ট করে বলুন তো, ব্যাপারটা কী নিয়ে হলো। ঘটনাটা হয়েছে, আমাদের ব্যবসার জন্য প্রত্যেক বছরই মাটি লাগে, আমাদের নার্সারি ব্যবসা আছে। তা 20 মার্চ রবিবার ঘটনাটা ঘটে। আমার বাড়িতে সকালবেলা, ওই রবিবারের জন্য আমি বাড়িতেই ছিলাম, কাজে বেরোইনি। আমার বাড়িতে বেশ কিছু লোকজন আসে, যারা তৃণমূলের হারমাত বাহিনী, তৎকালীন প্রধান এবং সভাপতি ছিল সনাতন হাজরা এবং তার সনাতন প্রামাণিক, সনাতন প্রামাণিক আমার বাড়িতে আসে এবং তার সঙ্গে তার দলবল ছিল। এসে আমার কাছে প্রথমে বলে যে তোমরা তৃণমূলে কি যোগ দেবে, না চিন্তা ভাবনা কি করলে। তখন আমরা বললাম যে আমরা তো কোনো পার্টির সঙ্গে যুক্ত নই, আমরা খেটে খাওয়া মানুষ, শিক্ষিত খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত শ্রেণী, তো আমরা পার্টিতে কেন যোগ দেবো। তখন বলছে যদি পার্টিতে না যোগ দাও তাহলে 2 লক্ষ টাকা দিতে হবে।
তো কারণ জিজ্ঞেস করায় বলছে কোনো কারণ নেই, টাকা দিবি কিনা বল। সঙ্গে সঙ্গে তুই তোকারিতে চলে আসে এবং বাড়ির সামনে গালিগালাজ শুরু করে। তখন আমি একটাই কথা বললাম, বাড়িতে মা আছে, বাবা আছে, আমার স্ত্রী তখন বাড়িতে ছিলেন না। তো এখানে এসে এরকম গালিগালাজ করছেন বলতেই আমাকে ওইখান থেকে টানতে টানতে পিচ রাস্তায় নিয়ে যায় এবং বাঁশ দিয়ে বেধড়ক রাস্তার ওপর ফেলে, ওই রাস্তার মানে পিচ রাস্তার ওপর, যেটা দিঘির পাড় বাঁকড়া রোড, সেই রাস্তার উপর ফেলে দেবীপুর পঞ্চায়েতের ঠিক সামনে, আমার বাগানের সামনে, ওইখানে ফেলে বেধড়কভাবে মারধর করে এবং যখন আমার মাথা ফাটিয়ে দেয় এবং ওখান থেকে টানতে টানতে 1.5 কিলোমিটার দূরে একটা পার্টি অফিসে নিয়ে যায় এবং সেখানে আমাকে প্রথম বলে মুচলেখা করাবে। তো সেই অবস্থায় আমার প্রায় জ্ঞানশূন্য অবস্থায় ছিলাম। এমতো অবস্থায় দেখছি আমার স্ত্রী সেখানে উপস্থিত এবং তাকে পেতেই সঙ্গে সঙ্গে তার চুলের মুঠি ধরে রুমের ভেতর ঢুকিয়ে তার গলা টিপে ধরা হয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, সেই ভাষা মানে সাধারণ মানুষের শ্রবণযোগ্য নয় বা বলার মতো নয়। সেখানে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গালিগালাজের পর লাস্টে গলা টিপে ধরে। গলা টিপে ধরার পর তাতেও শেষ করেনি, তাকে ঘাড়ে বাঁশ দিয়ে মারা হয়, তার সার্ভাইকাল স্পাইনে ফ্র্যাকচার পর্যন্ত হয়। এই অবস্থায় তাকে তার পুলিশ এসে পৌঁছয় সেখানে এবং পুলিশের সামনে আমার স্ত্রী ভিডিও একটা করার চেষ্টা করেছিল বলে পুলিশের সামনে তার ফোনটাকে কেড়ে নেওয়া হয়। পুলিশ কিচ্ছু বলেনি, চুপ করে দাঁড়িয়ে দেখেছে। ওই অবস্থায় আমরা ওখান থেকে বেরিয়ে কোনো রকমে পালানোর চেষ্টা করতে, আবার ধরে কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসতে কিছু বন্ধু বান্ধব আসার পর ওখান থেকে বেরোতে পারি। থানায় গেলে আমাদের নামে মানে ওদের নামে কোনো এফআইআর রেজিস্টার করেনি বা কোনো লিখিত অভিযোগই নেয়নি। ওখান থেকে আমরা স্বাস্থ্যকেন্দ্রে যাই, স্বাস্থ্যকেন্দ্র তখন বললো আপনাদের অবস্থা ক্রিটিক্যাল, এখানে আমরা চিকিৎসা করতে পারবো না। ওখান থেকে কলকাতায় যাই এবং প্রায় 6 দিন সিসিইউ ইউনিটে ছিলাম আমরা। সিসিইউ ইউনিটে 6 দিন আমরা ছিলাম, তারপরও চিকিৎসাধীন অবস্থায় থাকি এবং সেখান থেকে যখন বাড়ি ফিরবো বলে ঠিক করি তখন বিভিন্নভাবে ধমকি ফোন আসতে থাকে যে বাড়ি ফিরলে আমাদের মেরে দেবে। আমরা প্রায় 2.5 মাস বাড়ির বাইরে লুকিয়ে লুকিয়ে বেড়াই। তারপর মিডিয়ার কিছু কাভারেজ হতে তারপরে আমরা সেখান থেকে একটু সহায়তা পাই এবং তখন পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করে, না আপনারা বাড়ি ফিরুন, কোনো অসুবিধা হবে না, আমরা দেখছি। বাড়ি ফেরার পর আমার স্ত্রীর ফোন ফেরত পাই, সিজার লিস্টে সেগুলো আছে আমাদের কাছে, সিজার লিস্টে যে আমরা ওইগুলো প্রায় 45 দিন পর আমি ফোন ফেরত পাই আমার স্ত্রীর। তারপরও থানায় তাদের নামে কি অভিযোগ নিল আমরা কিছুই বুঝতে পারলাম না। তাদের অ্যারেস্ট করা তো দূরে থাক, কিছুই করলো না। আমার নামে এইসব মিথ্যা মামলা, আমি শুধু না আমার কয়েকটা বন্ধুর নামেও এই মিথ্যা মামলাগুলো দিয়ে দিল। না, একটা তো অ্যারেস্টের খবর তখন শুনেছিলাম, অ্যারেস্ট হলো তারপর আবার ছাড়াও হয়ে গেল, সেটা কি অন্য অন্য কোনো একটা মামলায় নাকি? হ্যাঁ, সেটা আমাদের মামলায় কোনোভাবেই অ্যারেস্ট হয়নি, সেটা অন্য কোনো মামলায় মিথ্যাভাবে সাজানো মামলায় দেওয়া হয়েছিল এবং সেই মামলায় তিনি অ্যারেস্ট করেন এবং 2-1 দিনের মধ্যেই সেটা ছাড়াও পেয়ে যায়। আমাদের মামলায় কোনোভাবেই কিছু হয়নি। না, আমি যেটা জানতে চাই যে মানে কি তৃণমূলে যোগ দিতে হবে বা না হলে ব্যবসা করতে গেলে টাকা দিতে হবে, এরকম ব্যাপার আর কি নাকি? একদম এটাই তো ব্যাপার। আমাদের এই লাস্ট বিধানসভা ভোটের আগেও আমাকে ডাকা হয়েছে, আমাকে পার্টি অফিসে ডেকে সেম কথা বলা হয়েছে যে এইবারে যদি না করিস শেষ চান্স, এরপরে থাকবো না। সত্যি বলছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার স্ত্রী বাচ্চাকে আমি ভোটের পরেই পাঠিয়ে দিয়েছিলাম অন্য জায়গায় এবং আমি আমার বাবা মাকে বলা ছিল 4 তারিখ 12টার পর আমরা সব বাড়ি ছেড়ে চলে যাব। লেবারদের বলা ছিল তোরা গাছপালা যেটুকু জল দিতে পারিস দিবি, না দিতে পারিস সব নষ্ট হোক, আগে প্রাণে তো বাঁচি। আমার স্ত্রী আমার বাচ্চা বাইরে ছিল, ভোটের প্রায় রেজাল্টের 2-3 দিন পর বাড়িতে ফিরেছি আমরা। মানে রেজাল্ট যদি ফের মানে উল্টে মানে একই হতো তাহলে আপনাদের আরও যে কি হতো কে জানে, তাই তো? আমরা বাড়ি ফিরতে পারতাম না, কারণ বাড়ি ফিরলে মেরে দিত আমাকে, আমাকে মেরে দিত। আচ্ছা, যাদের কথা বলছেন এই সামনে থেকে এসে লাঠিপেটা বাঁশপেটা যারা করেছে, এটা কার লোক? এটা তো জাহাঙ্গীর খানের একদম ডানা ছিল সনাতন প্রামাণিক, যে তখনকার দিনে আপনি একটু যদি খোঁজ নেন দেখবেন 5 বছর মানে আফটার পোস্ট পোল ভায়োলেন্সে সবচেয়ে অ্যাক্টিভ লোক ছিল সনাতন প্রামাণিক আর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছিল এই দেবীপুর পঞ্চায়েতে। এখানে লক্ষ লক্ষ টাকার মেটেরিয়াল লুট থেকে শুরু করে, মহিলাদের মারধর থেকে শুরু করে, পুরুষদের ঘর ছাড়া থেকে শুরু করে উনি কি করেননি সেই সনাতন প্রামাণিক কোনোভাবেই আমরা আইনতভাবে তাদের কোনোভাবেই কিছু করতে মানে কোনো পদক্ষেপই নেয়নি কেউ। তখনকার দিনের তৎকালীন যিনি আইসি ছিলেন ঢালি, অজয় ঢালি, তিনি ছিলেন হচ্ছে অভিজিৎ হাই, অভিজিৎ হাই, হ্যাঁ অভিজিৎ হাই,
অজয় ঢালি উনি ফোনটা কেড়ে নিয়েছিলেন, আর অভিজিৎ হাইত উনি তখন কি করলেন, আমাদের সর্ষের ক্ষেত দেখাচ্ছিলেন। যখন আমরা আমাদের কথা বলতে গেছি, বলছে সর্ষের ক্ষেত দেখলে চোখ ধাঁধা হয়ে যায়, সত্যি আমাদের ধাঁধা দেখিয়ে দিয়েছিলেন থানার মধ্যে বসিয়ে। পাশে যিনি কথা বলছেন ওয়াইফ আছেন নাকি? আমার ওয়াইফ আছেন, দিন যিনি দেখি আমার থেকেও বেশি আক্রান্ত ছিলেন। ওনাকে ওনাকে দিন, ওনাকে নেন ফিরমে। ও দিদি, হ্যাঁ, আপনাকে তো, আপনার খবর তো দেখেছিলাম, আপনি তখন খুব আক্রান্ত অবস্থায় ছিলেন, আপনার তো বিরাট আঘাত হয়েছিল, আপনি স্কুল টিচার, কীভাবে মানে সামলালেন, এটাও তো একটা বড় ব্যাপার, খুবই কষ্ট পেয়েছেন আপনি। হ্যাঁ, কষ্ট তো একটা আছেই। আহ, প্রথমেই বলি, যেহেতু টিচার, অবশ্যই আমাদের একটা আদর্শ নিয়ে চলতে হয়। সামাজিক পরিচিতি তো বটেই, ছাত্রছাত্রীদের কাছে মান সম্মান, তাদের বাবা মায়ের কাছে, তাদের পরিবারের কাছে আমার একটা পরিচিতি। তো সেখানে সামাজিক অবক্ষয় তো অবশ্যই বটে, শারীরিক যন্ত্রণা তো আছেই। এক্ষেত্রে আমি বলতে চাই, ধরুন আজকে পালাবদল হয়েছে, 5 বছর বাদে, আমার একটা বড় প্রশ্ন, 5 বছর বাদে যদি আবার পালাবদল হয়, তখন আমরা কিভাবে থাকবো? আদৌ কি আমরা এখানে থাকবো? আমার সত্যি সত্যি এটা একটা আতঙ্ক আছে, অবশ্যই আছে। আপনি তাই এখন এখন আপনি বর্তমান এখন এখন কতটা আমাদের সুস্থ হয়ে মুখ্যমন্ত্রীর কাছে উঠলেন? আমাদের আবেদন, হ্যাঁ, অবশ্যই এদিকটা যেন দেখে। কারণ আমাদের মতো অনেক মানুষই তো আক্রান্ত হয়েছে, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পারে না, সবাই তো মানে স্বাভাবিকভাবে চলতে পারে না, বা ক্যামেরার সামনে এসে কথা বলবার তাদের সুযোগ হয়নি। আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি কি আপিলটা করছেন, ভালো করে বলুন। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমাদের সাথে ঘটনা যারা ঘটিয়েছে, সরাসরিভাবে যারা যুক্ত, সনাতন প্রামাণিক, সুমিত হালদার, আমাদের পাড়াতেই বাড়ি, বাচ্চু, অভিজিৎ নিয়োগী, হাজরা নস্কর, তখনকার ওই সমতেই ছিল অজয় ঢালি, এরা যেন অবশ্যই শাস্তি পায়। কারণ আমাদের ঘটনার জন্য এরা আপাতত শাস্তি পেয়েছে বলে তো আমার জানা হয়নি। এখনো কি এলাকায় সেই সব সময়, এখনো কি এলাকায় সব আছেন ওরা ওরা? হ্যাঁ আছে, আছে, চোখের সামনেই ঘুরে বেড়ায়। ওকে, আপনি আপনার যে আঘাতটা লেগেছিল, আপনার কোন কোন জায়গায় আঘাত লেগেছিল এবং কেমন আছেন আপনি এখন? যেহেতু হাড়ের যন্ত্রণা, সেটা তো মাঝে মাঝে জানিয়ে দেয় যে আছি। সার্ভাইকাল স্পাইনে ফ্র্যাকচার তো মাঝে মাঝেই জানিয়ে দেয়। খুবই কষ্টের, খুবই কষ্টের। মানে আপনারা বলছেন যে পরিবর্তন হয়েছে বটে, কিন্তু একটা আতঙ্ক গ্রাস করে যে এইসব লোকেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না হলে আবার পরিবর্তন হলে আমাদের কে বাঁচাবে? ভাবছি 5 বছর বাদে কি হবে। আজকে কথা বলছি, সাহস এনেছি, 5 বছর বাদে। সুতরাং এদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়াটা খুব জরুরি আছে, নাহলে এদের স্পর্ধা আরও বেড়ে যাবে। আমি আপনাদেরকে কি আর বলবো, আমি হ্যাঁ, ভোটের 1-1.5 মাস আগে, হ্যাঁ, বর্তমান দেবীপুর পঞ্চায়েতের যে সভাপতি সৌমিত্র মণ্ডল হঠাৎ করে নেতা হয়ে উঠেছে বিগত 4 বছরে। আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে গেল মজলিশপুর পার্টি অফিসে। সেখানে গিয়ে ওকে বিভিন্ন রকম ভাবে থ্রেট দিল। শুধু তাই না, তার 2-1 দিন আগে এনারই বন্ধু শান্তনু নস্কর তাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারলো, বাইকটা কিছুক্ষণের জন্য আটকে রেখে দিল, মেরে রাস্তায় ছেড়ে দিল, হেঁটে হেঁটে সে বাড়ি ফিরলো, আবার পিছন পিছন বাইক বাহিনী এলো। গ্রামের ভেতরে রাত তখন 9টা থেকে 9:30 বাজে, মোটামুটি 50 থেকে 60 জন লোক ছিল, আবার মারলো। মানে কি কারণে মারছে, এই ত্রাসটা কিসের জন্য, ওদের কিসের ভয়? ওরা কাজ করে দেখাতে পারতো, আপনার বাচ্চা কত বড়? কাজ করে দেখাতে পারতো। বাচ্চা কত বড়, বাচ্চা বয়স? স্যার এখন বয়স 9। ওদের কাছেও খুব কষ্টের এই বিষয়গুলো, এই সন্ত্রাসটা।
যাই হোক দিদি, সাবধানে এখন থাকুন। আর কি বলবো, সরকারের পরিবর্তন ঘটেছে, আপনি তো মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপিল করলেন। আমরাও চাইবো যদি এটা মানে পৌঁছায় ওনার কাছে, যে অবশ্যই তিনি দেখবেন। এবং উনি তো বলেছেন আগে যারা অভিযোগ করেছেন তার পর্যাপ্ত ব্যবস্থা হয়নি, সেগুলোর ব্যবস্থা হবে। অভিযোগ না করে থাকলেও তার ব্যবস্থা হবে। আর আপনি যে বলছেন যে 5 বছর পর পরিবর্তনের এখন হয়তো কোনো চান্স নেই, কিন্তু যেটা দেখতে আপনি যেটা বলছেন যে এইসব লোকের শাস্তিটা হওয়াটা খুব প্রয়োজন রয়েছে, সমাজের ক্ষেত্রে এটা খুব জরুরি এই ধরনের লোকের শাস্তি হওয়াটা। যাই হোক, একটু সাবধানে থাকুন। আপনার যে আঘাত, আমি জানি, আমি সেই সময় খবরটা দেখেছিলাম আপনার উপরে ভীষণই মানে আপনি সবাই আক্রান্ত হয়ে পড়েছিলেন। আর ভিডিও তো মারাত্মক ভিডিও, আমি দেখাতেই পারছি না প্রকাশ্যে, এতটা আমি ব্লার করে দেখাচ্ছি। ভালো থাকবেন দিদি, আমিও নজর রাখবো, যেহেতু আপনি অ্যাপিল করছেন নতুন মুখ্যমন্ত্রীর কাছে, কি ব্যবস্থা হচ্ছে সেদিকে আমার নজর থাকবে। আমরা চাই যারা আপনাদের উপরে এইরকম আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কড়া স্টেপ হোক, ব্যবস্থা হোক। ভালো থাকবেন। দর্শক শুনলেন, এবং ঘটনার তো ভিডিও দেখাচ্ছি এখনও, যে খুবই মারাত্মক ভিডিও। আপনারা নিশ্চয়ই, আপনাদের অনেক কিছু মনে আছে সেই সময় কী ঘটেছিল ঘটনাটা। ওনারা প্রাণে কোনো ক্রমে বেঁচেছেন। আমি তো সেই সময় দেখে, মানে এই শিক্ষিকার ভিডিও আমার খুব মনে পড়ছে, সেই সময়কার ইন্টারভিউ, মানে এতটা মানে মারাত্মক অবস্থায় ছিলেন। আজকে তবুও ওনাদেরকে একটু ভালো অবস্থায় দেখছি, এটা আমার কোথাও একটা ভালো লাগা। কিন্তু এটা তো চলতে পারে না। শুধু এটা তো না, আরও অনেক জায়গায় এইভাবেই আক্রমণ করা হয়েছে, সব ওই জাহাঙ্গীর খানের লোকজন। তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তো। আমি আবারও বলছি, আমার তরফ থেকে অ্যাপিল থাকবে নতুন মুখ্যমন্ত্রীর কাছে, যে এই ধরনের বিষয়গুলোকে দেখে ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে এই ধরনের অপকর্ম, দুষ্কর্ম, গুন্ডারাজ আমাদের বাংলাতে আর কোনোভাবে এক্সিস্ট না করে। দর্শক বলবেন যা বলার, আপনারা বলুন কী করা উচিত, মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।